ধূমপান এবং মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। এতে ক্যান্সার হয়। প্রেত লৌকিক অলৌকিক জগতের কল্পকথা। মানুষের দৈনন্দিন জীবনে সম্পত্তি নিয়ে দ্বন্দ্ব হামেশাই হয়ে থাকে। অধিকাংশ ক্ষেত্রেই সেই দ্বন্দ্ব জন্ম দেয় সন্দেহ, ক্রোধ আর হিংসার। ভেঙে যায় বহু মূল্যবান সম্পর্ক, থাকে শুধু ক্ষত আর অনুশোচনা। প্রেতলৌকিক চ্যানেলের আজকের নিবেদন বাংলা সাহিত্যের স্বনামধন্য লেখক শ্রদ্ধেয় শ্রী শিশির কুমার মজুমদারের কলমে মাঝরাতের জলসায়। বাংলা ছোট গল্প, বিশেষত রহস্য, রোমাঞ্চ ও ভৌতিক সাহিত্যে শিশির কুমার মজুমদার এক সুপরিচিত নাম। বিংশ শতকের মধ্যভাগে ওনার লেখনী বাংলা সাহিত্যের জগতে এক বিশেষ স্থান অধিকার করে। তার অধিকাংশ গল্পে আমরা খুঁজে পাই বাস্তব জগতের পরিচিত গন্ধ, কিন্তু ক্রমশ সেই বাস্তবের শিকড় থেকে জন্ম নেয় এক অদ্ভুত অস্বাভাবিকতার ছায়া, যেখানে ভয় আসে নিঃশব্দে, ধীর গতিতে, যা পাঠকের মনে রেখে যায় এক দীর্ঘস্থায়ী শিহরণ। গ্রামের নির্জন পথ, পুরনো জমিদার বাড়ির অন্ধকার দালান, খালপাড়ের ঘন কুয়াশা অথবা নির্জন নিশুতি রাত, এইসব চিরাচরিত প্রান্তিক দৃশ্যকে তিনি এমনভাবে পাঠকদের কাছে উপস্থাপিত করেছেন যেখানে জীবিত আর মৃতের সীমারেখা প্রায় মুছে যায়। ভয় দেখানোর জন্য চমক নয়, বরং এক সুচিন্তিত পরিবেশ, অদ্ভুত চরিত্র আর নিস্তব্ধ অস্বস্তি হল তার প্রতিটি কাহিনীর অনন্যতা। তার গল্পগুলির মধ্যে ফ্রান্সিসের অভিশাপ, আয়না, অন্ধকার সিঁড়ি, দেওয়ালের ওপাশে এবং চৌরাস্তার ধারের ভূত হল বিশেষভাবে উল্লেখযোগ্য। আমাদের বর্তমান কাহিনীটি নেওয়া হয়েছে নির্মল বুক এজেন্সি থেকে প্রকাশিত ১০০ ভূতের ১০০ বাড়ি নামক সংকলন থেকে। শুনতে থাকুন প্রখ্যাত সাহিত্যিক শিশির কুমার মজুমদারের কলমে এবং প্রেতলৌকিকের পরিবেশনায় মাঝরাতের জলসায়। প্রসন্ন বলল, আচ্ছা, এত রাতে ওখানে যাওয়ার কি দরকার বলতো? জায়গাটা এমনিতেই তো ভালো নয়, দিনের বেলাতেই লোকজন যায় না, তুই আবার বলছিস নাকি এখন যাবি? এতক্ষণ বারান্দায় পায়চারি করছিলাম আমি, সেখান থেকেই বললাম, ভূতের ভয় আমার নেই ভাই। তাছাড়া এটা তো আমার কাছে একটা চ্যালেঞ্জ। তুই তো জানিস প্রসন্ন, রঘুর সঙ্গে আমার আর আজকাল মোটেও সদ্ভাব নেই। বাড়ি নিয়ে মামলাটাই তো এর কারণ। ও মামলায় তো আমি জিতেছি, তারপর থেকে রঘুর সঙ্গে মুখ দেখা দেখি একদম বন্ধ হয়ে গিয়েছিল। আর রঘুরাও তো কলকাতা ছেড়ে গাঁয়ে চলে এসেছিল। কদিন আগেই তো হঠাৎ করে ওর চিঠিটা পেলাম। ওই তো তোর টেবিলে ওটা পড়ে আছে, দেখ না পড়ে। এরপর আর আমার পক্ষে চুপ করে বসে থাকা সম্ভব নয় কিছুতেই। প্রসন্ন টেবিলের ওপর থেকে চিঠিখানা তুলে নিল, তারপর খুঁটিয়ে পড়ল সেটা আবার। তাতে লেখা আছে, ননি, বন্ধু ছিলি, মিথ্যা মামলা জিতে শত্রু হলি। আজ আমি মরতে বসেছি। এ অসুখ সারার নয়, মরার আগে তোর সঙ্গে শেষ বোঝাপড়া করতে চাই। তোর জন্য অপেক্ষা করে থাকবো আমাদের পৈতৃক বাড়িতে, অর্থাৎ ভবদুলাল ভবনে। শুনেছি তোর নাকি বেজায় সাহস, তাহলে
আমার সাথে এখানে দেখা করে যাস, আসবি কিন্তু, সাহসী বীর পুরুষ। প্রসন্ন বলল, আমার আপত্তি ওই বাড়িটাকে নিয়ে। জগগোবিন্দপুরের ভবদুলাল ভবনে মানুষ থাকে বলে তো কখনো শুনিনি, তবে ভেঙে পড়েনি বাড়িটা, কারণ রঘুদের লোকজনেরা ওটা নিয়ম করে দেখাশোনা করে। তা রঘুরা তো ওই বাড়িতে থাকে না, বিশাল খালি একটা বাড়ি তালাবন্ধ অবস্থায় পড়ে আছে। ভূতের বাড়ি বলেই সবাই জানে এখানে, ওখানে ও তোকে গুম করতে পারে। বারান্দা থেকে ঘরে ফিরে এলাম। হাত ঘড়িটার দিকে একবার দেখে বললাম, চলি রে, বাইরে সাইকেল রিক্সা পাবো নিশ্চয়ই। এখনও রওনা দিলে 7টা নাগাদ নিশ্চয়ই পৌঁছে যাবো ওই ভবদুলাল ভবনে। দেখতে চাই ও আমার সঙ্গে এতদিন পরে কি ব্যবহার করে। খুন করবে, নয়তো ভয় দেখাবে, হয়তো বা বোকার মতো তোকে দিয়ে নতুন দলিল লিখিয়ে নেওয়ার চেষ্টা করতে পারে। অবশ্য সে দলিল অবশ্য টেকে না, বলল প্রসন্ন। কিন্তু তোর গোয়ার তুমির কোনো মানেই হয় না। মামলার পর মুখ দেখা দেখিও বন্ধ তোদের দুজনের। তারপরও যখন তোকে আসতে লিখেছে ওরকম ভাষায়, তখন তোর বোঝাটা কিন্তু উচিত। মুখোমুখি দেখাটা তেমন আনন্দের ব্যাপার হবে না। তবুও যদি যেতে চাস তো কালকে সকালে যাস, রাতেই যেতে হবে তার কি কোনো মানে আছে? হেসে বললাম, হ্যাঁ, কলকাতা ছাড়ার আগে আমি গেছিলাম রঘুর প্রাণের বন্ধু রাখালের কাছে। আরে সে তো আমারও বন্ধু। শুনলাম নাকি রঘুর ভীষণ অসুখ, কেমন আছে তাও ঠিক জানে না। তবে রঘুরা ওই বাড়িতে নাকি আর থাকে না। বাড়িটার খুব বেশি সুনামও নেই। হতে পারে আমাকে স্রেফ ভয় দেখাবার জন্যই ডেকেছে ওই শুনশান বাড়িতে। তখনই মনে মনে আমি ঠিক করেছি রাতেই ওর সঙ্গে দেখা করতে যাব। ওই যে দেখলি না আমাকে বীরপুরুষ বলে ঠাট্টা করেছে, এটাই হবে তার উত্তর। টেবিলের ওপর থেকে চিঠিখানা তুলে ভাঁজ করে পকেটে পুরে বললাম, আরে স্টেশনে নেমেই তোর কথা মনে পড়ল। অনেকদিন দেখা হয়নি বলে তাই দেখা করে গেলাম। এর সঙ্গে ওই বাড়িতে যাওয়ার কোনো সম্বন্ধ নেই রে প্রসন্ন, চলি। ভবদুলাল ভবনের সামনে সাইকেল রিক্সাটা থামিয়ে রিক্সা চালক জোরে জোরে ঘন্টা বাজালো বেশ কয়েকবার। ভেতর থেকে কারো কোনো সাড়া পাওয়া গেল না। রিক্সা চালক বলল, আমি বলেছিলাম না বাবু, কেউ থাকে না এখানে। ওই দেখুন না, কেউ সাড়াও দিচ্ছে না কীরকম। কোথাও আলো জ্বলছে, আপনি দেখতে পাচ্ছেন কি? বলছি আপনি কি নামবেন এখানে না রিক্সা ঘোরাবো? সত্যি বাড়িটাতে কোথাও আলোর দেখা নেই। রঘু এখানে এসে দেখা করতে বলেছে, কিন্তু ও তো লেখেনি সে এখানেই থাকে। তাছাড়া কদিন আগে ও খুব অসুখে ভুগেছে। এখন তাহলে তোর গ্রামের বাড়িতেই থাকা সম্ভব। সেখানেই যাব নাকি তাহলে এখন? এ গাঁয়ে আমি এর আগে কখনো আসিনি। প্রসন্ন এসেছি এর আগে কয়েকবার। কলকাতায় প্রসন্ন আর রঘু আমার সঙ্গে একই কলেজে পড়তো। রঘু আর আমি একই পরিবারের দুই শরিকের ছেলে। রঘুদের বাড়ির সবাই বরাবর দেশেই বাস করেছে। অতীতে আমার ঠাকুরদা গ্রাম ছেড়ে কলকাতায় চলে যান। গ্রামের সম্পত্তির মূলধনের জোরে কলকাতাতেও কিছু সম্পত্তি করেছেন তিনি। সেই সম্পত্তির কিছু অংশ দাবি করে বসে অন্য শরিকরা। তাই নিয়েই শেষ পর্যন্ত মামলা বাঁধে। মামলাটা চালু করেছিলেন বাবা, রঘুর বাবার অন্যায় দাবি ও দখলদারির বিরুদ্ধে। সেই মামলার নিষ্পত্তি হলো এই আমাদের আমলে। দুপক্ষের কর্তারা তখন পরপারে। আমাদের পক্ষেই রায় দিলেন সেই বিচারক। জয়ের খবর পেয়ে রঘুকে ডেকে বলেছিলাম, আরে তুই নাকি কলকাতা ছেড়ে দেশে চলে যাবি ঠিক করেছিস কেন? ও বাড়ি তোকে ছাড়তে হবে না। তোর উকিলকে বল ও বাড়িটা আমি তোকে দানপত্র লিখে পাকা করে দিচ্ছি, তাহলেই তো ঝামেলাটা মিটে যায়। ঝামেলা মেটেনি। ভীষণ রাগে রঘু শহর ছেড়েছিল। ওই মুখ দেখা দেখি বন্ধ করেছিল। রিক্সাওয়ালা বলল, বাবু তাহলে গ্রামে এদের বাড়িতে নিয়ে যাই আপনাকে, সে বাড়িও আমি চিনি। তাই করতে যাচ্ছিলাম, তখনই অন্ধকার বাড়িটার নিচতলা থেকে একটা ডাক শোনা গেল। কে? ননি এসেছিস নাকি? আয় আয়, আলো নেই দেখে চলে যাচ্ছিলি নাকি রে? এ যে রঘুর গলা তাতে কোনো সন্দেহ নেই। তাড়াতাড়ি রিক্সা থেকে নেমে পড়লাম। বাগানের গেট খুলে ভেতরে ঢোকার আগেই রঘু বাইরের বারান্দায় এসে দাঁড়ালো। ব্যঙ্গ করে বলল,
অন্ধকার দেখে ভয় পাচ্ছিলি নাকি রে? আমি তো তোকে এখানেই আসতে বলেছিলাম। তবে সেকালের জমিদার বাড়ি, বাগান সামনে, তার মাঝ দিয়ে পথ। সে পথের দুপাশে অন্ধকারে কিছু দূর দূর পাথরের মূর্তিগুলো কেমন যেন ভয় দেখানোর ভঙ্গিতে দাঁড়িয়ে আছে। এগোতে এগোতে বললাম, আরে ভয় নেই রে রঘু, অন্ধকার দেখে ফিরে যাচ্ছিলাম তোদের এখানকার বাড়িতে। রঘু আমার দিকে তাকিয়ে বলল, এত রাতে এলি, কেউ তোকে কিছু বলেনি? ওই রিক্সাওয়ালাটা? সিঁড়ি দিয়ে ওপরে উঠে রঘুর সামনে দাঁড়ালাম। বেশ নিশ্চিন্ত হয়ে বললাম, আরে না না, কি বলবে, তবে তোর দেখা না পেলে বিপদে পড়তাম এত রাতে। যাক সে কথা, চল ভিতরে চল, আলো জ্বালবি না? হেসে উঠল রঘু। আলো? কলকাতা থেকে এলি, লোডশেডিং জানিস না? দেখ, এক্ষুনি হয়তো আলো এসে যাবে। আয় ভিতরে আয়। রঘুর পেছন পেছন ঘরের মধ্যে ঢুকলাম। সঙ্গে সঙ্গেই নাকে কেমন যেন একটা ভ্যাপসা গন্ধ লাগলো, যেন এ ঘরের দরজা জানলা বহুদিন খোলাই হয়নি। থমকে দাঁড়িয়ে পড়লাম। কি হলো রে, আবার ভয় পেলি নাকি বীর পুরুষ? অন্ধকারে কিছুই তো দেখতে পাচ্ছি না রে, এই ঘরের দরজা জানলাগুলো সব বন্ধ নাকি? আন্দাজে কিছুটা এগিয়ে গিয়ে বললাম, মোমবাতি নেই? জানলা, আরে আমার খুব অসুবিধে হচ্ছে। তখনই দরাম করে আওয়াজ তুলে পেছনের দরজাটা বন্ধ হয়ে গেল। চমকে উঠলাম। ঘরটাও সঙ্গে সঙ্গে ঘুরঘুরটি অন্ধকারে ডুবে গেল। ওরে রঘু, আরে কোন দিকে তুই? আরে আলো না হলে এগোবো কি করে? সঙ্গে সঙ্গে খুব কাছ থেকেই রঘু বলে উঠল, আলো তো জ্বলবে না বীর পুরুষ, এই বাড়িতে ইলেকট্রিক কানেকশন নেই, নেই কেরোসিন তেল, লণ্ঠন। এমনি এগিয়ে চল, আমরা ওপরে যাব। আরে কি পাগলের মতো বকছিস বলতো? এটা তো তোদের নিজেদের বাড়ি, এর আনাজ কানাজ তো তোর চেনা, অন্ধকারেও চলতে পারিস। আমি নতুন, শেষে কি ঠোক্করকে ঠ্যাং ভাঙবো নাকি? আরে মোমবাতি বা লণ্ঠন কিছু তো আন। বলে অন্ধকারেই হাত বাড়িয়ে রঘুকে ধরতে গেলাম, কিন্তু কাউকেই নাগালে পেলাম না। এই রঘু, তুই কোথায় গেলি রে? আরে অন্ধকারে আমি যে সত্যিই কিছু দেখতে পাচ্ছি না, আলোর ব্যবস্থা নেই এখানে? না। বেশ যেন জোর দিয়েই বলল রঘু। চল ওপরে চল, এখানে তোকে থাকতে হবে না। বলার সঙ্গে সঙ্গে বেশ আওয়াজ করে অন্য দিকের একটা দরজা খুলে গেল। অন্ধকারেই বুঝতে পারলাম এটা অন্দরমহলে যাওয়ার দরজা। আবছায়ার মধ্যে দাঁড়িয়ে রঘু ডাকল, আয় আমার সঙ্গে। দরজাটা খুলে যাওয়াতে এবার মনে মনে একটু স্বস্তি বোধ করলাম, কিন্তু রঘুর পেছন পেছন দরজা দিয়ে বাইরে বেরিয়ে বেশ অবাক হলাম। ভিতরেও কোথাও কোনোখানে আলো জ্বলছে না। বারান্দার শেষে একদিকে দোতলায় ওঠার সিঁড়িটা অন্ধকারের মাঝে আরো অন্ধকার হয়ে আছে, সেদিকেই এগোলো রঘু। আয় বীর পুরুষ, দোতলায় তোর থাকার ব্যবস্থা করেছি, সেখানে সবাই তোর জন্য অপেক্ষা করছেন। আয় আয়। কিছুটা এগিয়ে জিজ্ঞেস করলাম, হ্যাঁ রে, এখানে আর কে কে থাকে রে রঘু? শুনেছিলাম তোরা নতুন বাড়িতে উঠে গিয়েছিলি, তাহলে? সিঁড়ির ধাপে পা দিয়ে রঘু বলল, সবাই থাকেন, ওপরে গেলেই তো তাদের দেখা পাবি। তারা সবাই তো তোর জন্যই অপেক্ষা করে আছেন। তুই আমার এত কাছের বন্ধু, তোকে তো সবাই প্রচুর আদর যত্ন করবে রে। ওর গলার স্বরে ব্যঙ্গের ঝাঁঝ। বললাম, তা তুই দেখছি মামলার ব্যাপারটা এখনো ভুলিসনি, অথচ ওই ব্যাপারে তো আমার তেমন কোনো দোষই ছিল না। মিছে কথা বলিস না ননি। বেশ যেন রাগ করেই বলল রঘু।
ওসব মিছে কথা শুনতে ভালো লাগে না। তাছাড়া তোকে এখানে ডেকে এনেছি মন্ডা মিঠাই খাওয়াতে নয়, ডেকে এনেছি ওই মামলার ব্যাপারটাই নতুন করে মিটিয়ে ফেলতে। উঠে আয় ওপরে। বাঁক নিয়ে সিঁড়িটা সোজা উঠে গেছে দোতলায়। সেখানে উঠে দারুণ অবাক হলাম। দোতলাতেও কোথাও কোনো আলো জ্বলছে না। এতক্ষণে একটানা অন্ধকারে থেকে চোখ অনেকটাই সয়ে গেছে। দেখলাম দোতলার টানা বারান্দার একদিকে সারি সারি ঘর, তার প্রত্যেকটার দরজাই বন্ধ। অন্যদিকে বুক সমান উঁচু জাফরি কাটা রেলিং, ওদিকেই নিচে বোধহয় ভিতর বাড়ির উঠোন। রঘু বারান্দায় উঠে গিয়েছিল, না ফিরেই বলল, থামলি কেন? আয় আয়, তোর জন্য যথাযথ ব্যবস্থা করে রেখেছি, কোনো অসুবিধা হবে না তোর। আর উপরে না উঠে বললাম, তুই কি আমাকে ভয় দেখাবার জন্য এখানে এনেছিস? আরে এ বাড়িতে তো দেখছি কেউ থাকে না, সব ঘরই তো বন্ধ। হি করে হাসলো রঘু, বলল, বাজে কথা। কে বলল সব ঘর বন্ধ? কোন ঘরটাতে তুই থাকতে চাস বল? প্রথম ঘরটা নাচ ঘর, ওটা থাক। 2 নম্বরে থাকতেন দাদুর বাবা। 100 বছর বেঁচেছিলেন তিনি, তার মধ্যেই 90 বছর কাটিয়েছিলেন এই ঘরে। পাশেরটা দাদুর ঘর, তিনি তোর দাদুর বন্ধু ছিলেন। তাকেই তো তোর দাদু ভালো মানুষ পেয়ে ঠকিয়েছিলেন। তার টাকায় কেনা কলকাতার বাড়ির দলিল নিজের নামে করেছিলেন। এ তো জোচ্চুরি। আমাদের পক্ষে অনেক সাক্ষী ছিল, কিন্তু তোর বাবা টাকা খাইয়ে তাদের মুখও বন্ধ করে দিল। আর তুই জানতিস মামলাটা চালু আছে, অথচ আমাকে সেই ব্যাপারে কোনোদিনও কোনো কথা বলিসনি। আপনজনের মতো হেসেছিস, গল্প করেছিস, একসাথে সিনেমা দেখেছিস, বাড়ি নিয়ে গিয়ে খাইয়েছিস। শয়তান কথাকার। সবই ছিল তোর ভরং, তলে তলে মামলায় একতরফা রায় নেবার একটা ফন্দি। আমাদের উকিলটাকে কত টাকা খাইয়েছিলি রে? হ্যাঁ, কলকাতার অত বড় বাড়িটা স্রেফ ঠকিয়ে দখল করে নিলি। এইসবের আজ ফয়সালা করবো বলেই তোকে ডেকে এনেছি রে বীরপুরুষ। এ বাড়িতে কেউ নেই বলছিস কেন? এ বাড়িতে তারা সবাই আছেন যাদের তোরা ঠকিয়েছিস। আয় আয়, উঠে আয়, 3 নম্বর ঘরটা খুলে দিচ্ছে। এখন বিশ্রাম কর। রাত 10টায় অমাবস্যা লাগবে, তখনই তারা আসবেন। ফয়সালা হয়ে যাবে মামলাটার পাকাপাকি ভাবে। উঠে আয় তুই। এই প্রথম মনে কিছুটা ভয় ঠুকল। কি বলছে রঘু? এভাবে বাহাদুরি করে এখানে আসা একেবারেই উচিত হয়নি। অমন একটা চিঠি পেয়ে অন্তত একবার ভাবা উচিত ছিল। রঘু এখন কি করতে চায়? ও বলছে এ বাড়িতে এখন আরো অনেকেই আছেন তো তারা কোথায় আছেন? সব ঘরগুলোই তো বন্ধ সামনে। উঠে আয় তুই। উঠে এলি? যেন ধমকেই বলল রঘু। চুপ করে ওখানে দাঁড়িয়ে থাকলেই হবে? তোকে আসতেই হবে এখন ওপরে, নইলে যাবি কোথায়? একটু সহজ হওয়ার চেষ্টা করে বললাম, আচ্ছা এসব কি পাগলামি করছিস তুই বলতো? ওপরে যেতে বলছিস, তা যাবোটা কোথায়? দেখতেই তো পাচ্ছি সব ঘরগুলো বন্ধ। আমার তো মনে হচ্ছে এ বাড়িতে তুই ছাড়া আর কেউ নেই। আমার কথা শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই সামনের সব ঘরের দরজাগুলো একসঙ্গে খুলে গেল, আর প্রত্যেকটা দরজা দিয়েই সাদা পোশাক পরা একজন মানুষ বের হয়ে এসে রেলিংয়ের পাশ ঘেঁষে দাঁড়ালো। সবার শেষে বিশ্রী আওয়াজ করে সামনের একটা ঘরের জং ধরা দরজা খুলে গেল। অবাক হয়ে দেখলাম তার ভিতর থেকেও সাদা পোশাক পরা একজন দশাশয়ী পুরুষ বাইরে এসে দাঁড়ালো। সকলেই যেন আমার দিকেই তাকিয়ে আছে। এবার রঘু বলে উঠল, ভীতু কোথাকার। বলছি লোডশেডিং চলছে, ওই তো
তোর থাকার ঘরের দরজা খুলে গেছে। বারান্দায় এসে দাঁড়িয়েছেন আমার আত্মীয় স্বজনরা। সামনেই ঠাকুরদা, তিনিই তোর সঙ্গে কথা বলতে চান। সেই জন্যই তো তোকে এখানে ডেকেছি। বাকি কথা উঠে বারান্দায় এসে দাঁড়ালাম। তারপর এগিয়ে গিয়ে ঠাকুরদাকে প্রণাম করতে যেতেই তিনি বলে উঠলেন, থাক থাক থাক, অত ভক্তির আর দরকার নেই, ওইখানেই থাকো। কেন তোমাকে ডাকা হয়েছে বলো তো? বেশ অস্বস্তির সঙ্গে বললাম, আগে না, তা তো ঠিক জানি না। রঘুর চিঠিটার মাথা মুন্ডু তো কিছু নেই। কেন যে আসতে হবে আমাকে এখানে তা নিয়ে তো কিছু লেখেনি। শুধু আমাকে ভীতু কাপুরুষ বলে মনের ঝাল ছেড়েছে। তোমাকে ডাকা হয়েছে শাস্তি দেওয়ার জন্য। যে অন্যায় তুমি করেছ তোমার বন্ধুর সঙ্গে, সে তো এক প্রকার বিশ্বাসঘাতকতা। তার জন্যই তোমাকে শাস্তি পেতে হবে। মানে আমাকে কি আপনারা বাগে পেয়ে গুম করে রাখবেন? বেশ উৎকণ্ঠা নিয়ে কথাটা বললাম আমি। মনে মনে একটু ভয়ও পেলাম। লোডশেডিং কতক্ষণ চলবে এখানে? আলো আসবে না? বারান্দায় দাঁড়িয়ে থাকা প্রত্যেকেই যেন কেমন একটা দেখাচ্ছে। সবকটি প্রতিকৃতি কেমন যেন একটু ভাষা ভাষা। ঢোকো, ঘরেতে ঢোকো। তুমি ওখানে দাঁড়িয়ে দেখো না, ঢোকো। ফ্যাস ফ্যাসে ঠান্ডা গলায় বললেন ঠাকুরদা। ঘরে ঢোকা ছাড়া তোমার কাছে আর কোনো পথ নেই। ঘরে তোমাকে ঢুকতেই হবে। মনে এবার সাহস এনে বললাম, আপনাদের এইসব পাগলের প্রলাপ শুনতে আমি এখানে আসিনি। ভেবেছিলাম রঘু সব ভুলে গেছে। যাই হোক, যে বাড়ি নিয়ে এত কথা, সেটা তো আমি মামলা জেতার পরই ওকে দানপত্র করে বিনা শর্তে দিতে চেয়েছিলাম। তা ও নিল না কেন? এখন আমাকে মিথ্যে দোষী করা হচ্ছে। তুমি তো জুতো মেরে গরু দান করতে চেয়েছিলে, তা রঘু নেবে কেন? হ্যাঁ, ওর কি মান সম্মান বলে কিচ্ছু নেই? তাছাড়া বাড়ি ফিরিয়ে দেবে তো অমন গোপনে অতদিন মামলা লড়লে কেন শুনি? এ কথার যে কি উত্তর দেব তা ভেবে পেলাম না। মামলা লড়েছিলেন আমাদের বাঁধা আইনজীবী। তিনি ছিলেন বাবার একান্ত বন্ধু। অনেক বলা সত্ত্বেও তিনি কোনো কথাই শোনেননি। তার জন্য তো আমাকে দায়ী করে অন্যায়। তবে এ কথা বললে রঘু মানবে কেন? আমি যে এসব কথা এখন বানিয়ে বলছি না, তার প্রমাণ দেব কি করে? বললাম, ও মামলার জন্য আমি দায়ী নই। অনেক বলা সত্ত্বেও বাবা ও মামলা চালিয়ে গিয়েছিলেন। তাকে থামাতে পারিনি বলেই তো বাড়িটা আমি রঘুকে দান করে দিতে চেয়েছিলাম। সব তোমার বানানো কথা। আমাদের খপ্পরে পড়ে এখন এই সমস্ত বলছো তুমি। ও কথা আমরা বিশ্বাস করবো না কেউ। এসো, ঘরে এসো। ওই ঘরের মধ্যে তোমাকে আর তোমার অপবিত্র আত্মাটাকে বন্দি করে রাখবো। কেউ জানতে পারবে না। এই তোমার শাস্তি। এসো এসো, সোজা ঘরের মধ্যে ঢুকে যাও। আর দেরি করো না, রাত অনেক হয়েছে। এসো। হঠাৎ সামনে দুহাত বাড়িয়ে দিলেন ঠাকুরদা। বললেন, এই দুনিয়ায় এখন আর কারোর ক্ষমতা নেই যে তোমাকে রক্ষা করে। মনের সমস্ত ইচ্ছের বিরুদ্ধে খানিকটা এগিয়ে গিয়ে বললাম, এ আপনাদের অন্যায় জুলুম। আমার সম্বন্ধে যা খুশি ভেবেছেন। এখন আমাকে তেমনই মিছিমিছি বিপদে ফেলতে চান, তাই না? আমি যদি ঘরে না ঢুকি তাহলে আপনি কি করতে পারবেন? আমার কথা না শুনলে তোমার কপালে কিন্তু অশেষ দুঃখ আছে। আমি আধার ভৈরবকে জাগাবো। সে তোমার চুলের মুঠি ধরে তোমাকে ঘরের মধ্যে ঠেলে দেবে। যাই করো আর তাই করো, শাস্তি তোমাকে পেতে হবে। ঠিক আছে, রুখে দাঁড়িয়ে বললাম,
আমি আর ওদিকে এগোবই না, নিচে নেমে যাব। সেখান থেকে হেঁটেই স্টেশনে চলে যাব আমি। আপনারা কি করতে পারেন আমি দেখব। বলেই তাড়াতাড়ি পেছন ফিরে সিঁড়ি দিয়ে নামতে গেলাম। সঙ্গে সঙ্গে বাইরে কোথায় বিশ্রীভাবে একটা পেঁচা ডেকে উঠল। সেই ডাক থামার সঙ্গে সঙ্গে বাড়িটার অন্য কোনখানে একটা বেড়াল কোঁকিয়ে উঠল, যেন বিড়ালটা বাড়ির কোনো ঘরে আটকা পড়েছে। মনের মধ্যে প্রচণ্ড আতঙ্ক নিয়ে সিঁড়ির বাঁকের মুখে এসে পড়লাম। এ বাড়িতে আর এক মুহূর্তও থাকা চলবে না। হঠাৎই কি যেন একটা এসে সজোরে মুখে থাপ্পড় মেরে গেল। আতঙ্কে শিউরে উঠে থমকে দাঁড়ালাম সিঁড়ির বাঁকে। ওপর থেকে তখনই রঘুর গলা শোনা গেল। বীরপুরুষ, পালাচ্ছিস? পালাবি কোথায়? এই বাড়িতে ঢোকা যায় কিন্তু বার হওয়া যায় না। উঠে আয় বলছি, এলি উঠে। এ কথার কোনো জবাব না দিয়ে ৩-৪টে করে সিঁড়ি লাফিয়ে নেমে একেবারে একতলার বারান্দায় এসে থামলাম। যতদূর সম্ভব ডান দিকের একটা দরজা দিয়ে এখানে এসেছিলাম আমি। অতএব এই দরজা দিয়েই সেই বাইরে যাওয়া যাবে। অন্ধকারে চোখ একদম শুয়ে গেছে। দরজাগুলো এখন স্পষ্ট দেখতে পাচ্ছি। প্রথম দরজাটা খুলল না, দ্বিতীয়টাও খুলল না। তাহলে কোন দরজা দিয়ে ভিতরে এসেছিলাম? সহসা কানে এলো পিছনের সিঁড়িতে ভারী পায়ের আওয়াজ। কে যেন পা ঠুকে ঠুকে নামছে নিচে। থপ থপ থপ, যেন এগিয়ে আসছে আমারই দিকে। পাগলের মতো তৃতীয় দরজাটাতে প্রাণপণ শক্তিতে ধাক্কা মারলাম। দরাম করে দরজাটা খুলে গেল। প্রায় মুখ থুবড়ে পড়তে গিয়েও বেঁচে গেলাম। যাক বাবা, বাইরে যাওয়ার পথ এতক্ষণে খুঁজে পাওয়া গেছে। তাহলে অন্যদিকের দরজাটার দিকে এগোলাম। তৎক্ষণাৎ পিছনের দরজাটা প্রচণ্ড শব্দ করে বন্ধ হয়ে গেল। সমস্ত ঘরটা জুড়ে একটা প্রচণ্ড আঁধার ঘনিয়ে এলো। কোন দিকে যে কি তার বোঝা গেল না। আন্দাজে বাইরের দরজাটার সামনে গিয়ে প্রাণপণে ঠেলতে লাগলাম সেটা, কিন্তু শত প্রচেষ্টাতেও সেই দরজা খুলল না। তাহলে নিশ্চয়ই অন্য আরও একটা দরজা আছে ঘরে, সেটা দিয়েই ভিতরে এসেছিল রঘু। দেওয়াল ধরে ঘরের একদিক থেকে অন্যদিকে হাতড়ে বেড়াতে লাগলাম। আছে আরও দুটো দরজা আছে ঘরটাতে, কিন্তু সে দুটো খোলে এমন শক্তি আর অবশিষ্ট নেই শরীরে। আমাকে এই ঘরের মধ্যেই বন্দি করেছে রঘু। কিন্তু কেন? কি করেছি আমি রঘুর? মামলা জিতেও তো আমি বাড়িটা দিয়ে দিতেই চেয়েছিলাম। তাহলে ও কেন এমন করছে আমার সঙ্গে? একটা ভীষণ ভয় আমাকে ধীরে ধীরে গ্রাস করেছে এখন। যা করছে রঘু তা তো আর সহজভাবে নেওয়া যাবে না। তাহলে এখন কি করতে চায় আমাকে নিয়ে এরা? প্রাণে মেরে ফেলতে চায়? তা কি সম্ভব? কিন্তু ওর ঠাকুরদা, তিনিও তো এর মধ্যে আছেন। তার মতো বয়স্ক একজন। আতঙ্কে শিউরে উঠলাম। ঠাকুরদা, তিনি তো কবেই গত হয়েছেন। তিনি আসলেন কি করে আবার? ছায়া ছায়া মূর্তিগুলো তাহলে কাদের? রঘু কি ভয় দেখিয়ে কিছু লিখিয়ে নিতে চায়? কিন্তু সে লেখায় ওর কি লাভ হবে? বাইরে বার হয়েই তো আমি অস্বীকার করবই লেখার কথা। তবে কি করতে চায় রঘু আমাকে নিয়ে? মজা করতে চাই আমি তোকে নিয়ে। কানের কাছে কে যেন ফিস ফিস করে বলে উঠল। আতঙ্কে ফিরে দাঁড়াতেই লক্ষ্য করলাম আমার খুব কাছেই দাঁড়িয়ে একজন, যার গলায় বলে দিচ্ছে যে সে রঘু। কিন্তু এই বন্ধ ঘরের মধ্যে এলো কি করে ও? ঘরের কোনো দরজা তো খোলার শব্দ পাইনি আমি। আমাদের আর কিছুই বাধা দিতে পারে না। ওরে বোকা, ওরে গাধা, তুই এখনো বুঝলি না আমরা কে? মামলার কথা গোপন রেখে আমার বন্ধু সেজে মনে মনে তুই খুব মজা লুটেছিলি, তাই না? এখন আমিও তোকে এখানে এনে এই ঘরের মধ্যে বন্দি করে তেমন মজা লুটছি।
এই বাড়িতে কেউ আসে না, রাতের অন্ধকারে আমরাই ঘুরে বেড়াই আনাচে কানাচে। আমরা যে মুক্তি পাইনি রে, পাবো কি করে বল? ভালো মানুষ আমার ঠাকুরদাকে তোর ঠাকুরদা ঠকিয়েছিল। যখন সেই কথা ঠাকুরদা বুঝতে পেরেছিলেন, তার সে কি হাহাকার! তার সেই হাহাকারই আজ তাকে এই বাড়ির মধ্যে আটকে রেখেছে। তারপর আমার সঙ্গে তুই বিশ্বাসঘাতকতা করলি। আমি মরার আগে পর্যন্ত সেই কথা ভুলতে পারিনি, তাই আমিও মুক্তি পাইনি। আজ তোর সঙ্গে শেষ খেলা খেলে আমি তৃপ্তি পাবো, কি জানি তখনই হয়তো আমার ঠাকুরদার মুক্তি। কি যন্ত্রণা নিয়েই না আমরা এই বাড়িটার চার দেওয়ালের মধ্যে ঘুরে ঘুরে মরছি। আয় না, আয় না, আয় আয়, কাছে আয়, তোকে ভালো করে বুঝিয়ে দিই কি যন্ত্রণা আমাদের। আয় আয়। ছুটে গিয়ে ঘরের উল্টো দিকের দরজার উপরে গিয়ে আছড়ে পড়লাম আমি। সেকালের মজবুত মেহগিনি কাঠের দরজা একটুও নড়ল না। হি হি করে হেসে উঠল রঘু, তারপর অন্ধকারের মধ্যে চেঁচিয়ে ডাকলো, ও ঠাকুরদা, ঠাকুরদা, এসো এসো, দেখে যাও কি মজা খাঁচায় আটকে পড়া ইঁদুরের মতো করছে ও। এসো না, এসো এসো, দেখে যাও। আর আপনারাও আসুন, সকলে যে যেখানে আছেন আসুন। না, ঘরের কোনো দরজা আর খুলবে না, সবকটাই শক্ত করে বন্ধ করা। সত্যি খাঁচা কলে আটকে পড়া ইঁদুরের মতোই অবস্থা আমার। এখন যদি বুদ্ধি হারাই তো সর্বনাশ হবে। যাই ঘটুক না কেন, আমাকে সাহস দেখাতেই হবে, তা না হলে ওরা পেয়ে বসবে। রঘু আবার বলে উঠল, ননি, তোর মনে আছে ননি, সেই দিনটা ছিল আমাদের বাড়িতে উৎসব। আমার গান বাজনা ভালো লাগতো। ওস্তাদ বিল্লি মরিয়া এসেছিলেন সেদিন। গান বেশ জমে উঠেছিল। এমন সময় মাখন বাবু, আমাদের সরকার মশাই, আমাকে আড়ালে ডেকে নিয়ে গিয়ে বলেছিলেন তোর মামলা জেতার কথাটা। তুই জানতিস, তুই আমাকে কিছু না বলে আমারই ঘরে বসে মাথা দুলিয়ে গান শুনছিলি। সেই দিনটার কথা আমি আজও ভুলিনি রে। আজ এখানে আবার গানের জলসা হবে, তুই শুনবি, আর আমরা সবাই বসে বসে খুশিতে মাথা তোলাবো। কথা শেষেও দুবার হাতে তালি মারল। সঙ্গে সঙ্গে ঘরের মধ্যে কেমন যেন একটা নরকের আলোর আভাস জাগলো। বাইরে দরজাটা আঁকড়ে ধরে আমি দেখলাম ঘরের মাঝখানে ফরাস পাতা। ওস্তাদ কানে হাত চাপা দিয়ে গান গাইছেন। তার ভাষা শুনে আঁতকে উঠলাম। অন্ধকারের সব তোরা আয় জেগে আয়, অন্ধকারের সব তোরা নরক জাগা গান শোনাবো আজ তোদের। আয় জেগে আয়, অন্ধকারের সব তোরা আসর ঘিরে বস না তোরা, শত মরান কোরা। আসর ঘিরে বস না তোরা, শত মরান কোরা। বাজবে হারের খটখটানি বাদ্য মধুর, কলজে ছেঁড়া সুরের সাথে ধর না তোরা, শ্মশান জাগা গুমড়ে ওঠা। গানের মাঝেই রঘু এগিয়ে এলো আমার দিকে, হি হি করে হেসে বলল, কিরে, এখানে দাঁড়িয়ে রইলি কেন? তোর সম্মানের গান গাইছেন ওস্তাদ। বস বস, এসে বাহবা দে, মাথা দোলা, না হলে গানে উনি উৎসাহ পাবেন কি করে? ওর কথা শেষ হতেই আসরের সবাই মুখ ফিরিয়ে একসঙ্গে বলল, তা তো নিশ্চয়ই, তা তো নিশ্চয়ই, আসুন আপনি, বসুন এসে। শিউরে উঠলাম আমি। আসর ঘিরে বসে থাকা যারা আমার দিকে ফিরে তাকিয়েছে সব কজনেই কঙ্কাল। মাঝখানে তানপুরা হাতে গান গাইছে যে ওস্তাদ, সেও কঙ্কাল।
আতঙ্কে চেঁচিয়ে উঠলাম আর সাথে সাথে প্রাণপণে দরজাটায় ধাক্কা দিতে লাগলাম। সৌভাগ্যবশত বিকট আওয়াজ করে দরজাটা খুলে গেল আর প্রায় ছিটকে সেখান থেকে বাইরে বার হয়ে এলাম আমি। পেছনে শোনা গেল প্রাণ কাঁপানো অট্টহাসি। পড়িমড়ি করে ছুটে এসে আমি হুমড়ি খেয়ে বাইরের গেটের উপরে এসে পড়লাম। আর তখনই সামনে এসে থামলো একটা সাইকেল রিক্সা। রিক্সা থেকে কে যেন চেঁচিয়ে উঠল, ভয় পাস না ননি, এই ভয় পাস না, আমি প্রসন্ন। আমি সেখানেই জ্ঞান হারালাম। যখন চোখ খুললাম দেখি শুয়ে আছি প্রসন্নর ঘরে। আমার জ্ঞান ফিরতেই সে বলল, ওহ বাবারে, যাক বাঁচালি। যা চিন্তায় ফেলেছিলি, তুই চলে যেতেই মনে হলো কাজটা মোটেই ভালো করলাম না। তোর পেছন পেছন রিক্সা নিয়ে ছুটেছিলাম। আগে গিয়েছিলাম রঘুদের এখনকার বাড়িতে। তা ওখানে সবাই তো বললেন যে মাস দুয়েক আগে নাকি রঘু মারা গেছে। শুনে তো রীতিমতো অবাক হলাম। তাহলে রঘুর নামে কে তোকে চিঠিটা দিল? এর মধ্যে গোলমাল আছে বুঝেই চলে এসেছি এখানে। এই তা তুই ওরকম পাগলের মতো ছুটছিলি কেন বলতো? তখনই মনে পড়ল রঘুর চিঠিটার তারিখ প্রায় 2.5 মাস আগের। তাহলে ওই ভয়ঙ্কর চিঠিটা রঘু বেঁচে থাকার সময়ই লিখেছিল। প্রতিশোধ নেওয়ার জন্যেই কি তাহলে ওর আত্মা আজ এমন করে আমায় বন্দি করেছিল? ভাগ্যিস সেই ধাক্কায় শেষ পর্যন্ত দরজাটা খুলে গিয়েছিল, তা না হলে যে কি হতো। শুনছিলেন প্রখ্যাত সাহিত্যিক শিশির কুমার মজুমদারের কলমে মাঝরাতের জলসায়। গল্পটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন শুভ, রৌনক, নীল এবং বিশ্বরূপ। ভৌতিক সঙ্গীতে ছিলেন অসিতা। আবহ সঙ্গীত পরিচালনায় শুভজিৎ এবং প্রচ্ছদটি এঁকেছেন রৌনক। গল্পটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমি সুতৃষ্ণা, আজকের মতো এইটুকুই। ভালো থাকবেন।